স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আমি দেবাশিস রঞ্জন সরকার। সংযুক্ত আরব আমিরাতের একটি অনুষ্ঠানে সাংবাদিকদের উপর হামলা চালিয়ে আবারও বিতর্কের জন্ম দিয়েছে হত্যা মামলার পলাতক আসামি আরাফ খান। হামলায় আহত হয়েছেন যমুনা টেলিভিশনের দুবাই প্রতিনিধি মেহেদি রুবেল। অভিযোগ, নিমন্ত্রণ ছাড়া অনুষ্ঠানে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করেন আরাফ। ঘটনার সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের উপর চড়াও হন তিনি। সংযুক্ত আরব আমিরাতের একটি অনুষ্ঠানে এভাবেই সাংবাদিকদের ওপর চড়াও হন আরাফ খান। বাংলাদেশ কনসুলেট দুবাইয়ের কনসাল জেনারেল ও চলচ্চিত্র প্রযোজক আরশাদ আদনান সহ সেখানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিরা। অভিযোগ, আমন্ত্রণ ছাড়াই জোরপূর্বক অনুষ্ঠানে প্রবেশের চেষ্টা করেন বাংলাদেশে পুলিশ হত্যাকাণ্ডের পলাতক আসামি আরাফ খান। প্রবেশাধিকার না থাকায় তাকে বাধা দেয় নিরাপত্তা কর্মীরা। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে আরাফ ও তার সাঙ্গপাঙ্গ। এমনকি অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের ওপরও চড়াও হয় আরাফ খান ও তার সহযোগীরা। এক পর্যায়ে সংবাদকর্মীদের উপর অতর্কিত হামলা চালায় তারা। এতে আহত হন যমুনা টেলিভিশনের দুবাই প্রতিনিধি মেহেদি রুবেল। লাঞ্ছনার শিকার হন আরও বেশ কয়েকজন মিডিয়া কর্মী। আমি যখন তাকে বললাম যে ঠিক আছে ইমেইলটার ফটোটা আমাকে দেন, তখন উনি আমাকে গালি দিয়ে এক পর্যায়ে বললেন যে তুই কে এখানে। তারপর থেকে তার যে আশেপাশে যারা ছিলেন তারা অনেক রকম আমাকে বিভিন্ন রকমের প্রহর করেন। তারপরেই এই গন্ডগোলটা আসলে এখানে ঘটেন। বাংলাদেশের পুলিশের খাতায় ওয়ান্টেড একজন ক্রিমিনাল জোর করে তার কিছু অপরাধী দুষ্কৃতকারী সঙ্গী সাথীকে নিয়ে এই হলে ঢুকে পড়ে। শুধু হামলা চালিয়ে ক্ষান্ত হননি আরাফ। কেড়ে নেওয়ার চেষ্টা করা হয় সাংবাদিকদের ক্যামেরা ও মোবাইল। অনুষ্ঠানে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ায় এক পর্যায়ে আতঙ্কিত হয়ে পড়েন আগত অতিথি ও দর্শকরা। উত্তেজিত আরাফকে শান্ত হতে বললেন নিজেকে ভারতীয় নাগরিক হিসেবে দাবি করেন তিনি। অনুষ্ঠানে ঢুকতে না দিলে দেওয়া হয় সবকিছু পণ্ড করে দেওয়ার হুমকি। এটা আয়োজক কর্তৃপক্ষ এবং যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে তারা যদি অনাহুত হয় তাহলে তাদেরই দায়িত্ব ছিল এটা প্রতিহত করার। যদি অপ্রীতিকর ঘটনা ঘটায় বা আইন ভঙ্গ করে, তো এখানকার প্রচলিত আইনে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। যদিও আরাফ খানের দাবি দাওয়াত পেয়ে অনুষ্ঠানে অংশ নেন তিনি। তবে আয়োজকরা জানান শুরুতে আমন্ত্রণ করা হলেও পরবর্তীতে তাকে অনুষ্ঠানে অংশ না নেওয়ার অনুরোধ জানানো হয়েছিল। অনিক রহমান, যমুনা নিউজ। এমপি আনার হত্যা তদন্ত নিয়ে ডিবি পুলিশের কোনো চাপে নেই। রিমান্ডে আসামি মিন্টুর কাছ থেকে যাবতীয় তথ্য পাওয়া গেছে বলে রিমান্ড শেষ হওয়ার আগে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবে গ্যাসবাবুকে আবারও রিমান্ডে আনতে আদালতের কাছে চিঠি দেওয়া হয়েছে। দুপুরে ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। এমপি আনারের মেয়ে ডরিন ডিএনএ পরীক্ষার জন্য শিগগিরই কলকাতা যাবেন বলেও জানান তিনি। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু গ্রেফতারের পর এমপি আনার হত্যার তদন্তের অগ্রগতি থমকে গেছে এমন ধারণা করে আনার কন্যা ডরিন দাবি করেন মিন্টুকে বাঁচাতে চেষ্টা চলছে। তাকে ছাড়ানোর জন্য পরিকল্পনা করা হচ্ছে, মানে প্রচেষ্টা করা হচ্ছে, অনেকে চেষ্টা করছে। তবে ডিবি পুলিশের দাবি রিমান্ডে যাবতীয় তথ্য পাওয়া গেছে বলেই মিন্টুকে কারাগারে পাঠানো হয়েছে। তদন্ত কর্মকর্তা চাইলে মিন্টুকে আবারও রিমান্ডে আনা হবে। কোনো প্রেশার নেই। আমাদের প্রতি নির্দেশ হচ্ছে মামলাটার জন্য নিরপেক্ষভাবে তদন্ত করা হয় এবং আমি মনে করি আমরা নিরপেক্ষভাবে আমাদের ডিবির চৌকস টিম তদন্তকারী কর্মকর্তা রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করছে। আরও যে আসামি আছে তাদের গ্রেপ্তারের চেষ্টা করছে। ঝিনাইদহ আওয়ামী লীগের আরেক নেতা আসামি কাজী কামাল ওরফে গ্যাস বাবু আদালতে জানিয়েছেন আলামত ও মোবাইল ফোন তিনি ফেলে দিয়েছেন। ডিবি জানিয়েছে ফোনগুলোর খোঁজে তাকে আবারও রিমান্ডে আনা হবে। ওই মোবাইলগুলি থেকে আরও কোনো কিছু আছে কি না হলে উনি কেন কোথাও ফেলে দিলেন। প্রথম বলেছিলেন যে উনি হারিয়ে ফেলেছেন, আদালতে আবার উনি বলেছেন যে এটা কোথাও ফেলে দিয়েছেন। আসলে সে কারণেই আমরা আদালতের কাছে চিঠি দিয়েছি যেন আমাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আরও একটু দরকার। এমপি আনারের মেয়ে ডরিন ডিএনএ পরীক্ষার জন্য শিগগিরই কলকাতায় যাবেন বলেও জানান হারুনুর রশিদ। ডরিনকে বলেছে যে ইন্ডিয়া যাওয়ার জন্য। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। অভিবাসী আইন লঙ্ঘনের দায়ে মালয়েশিয়ায় আটক হয়েছেন বাংলাদেশি সহ 1700 অভিবাসী। রোববার তাদের আটক করে দেশটির ইমিগ্রেশন বিভাগ। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়। এতে বলা হয় স্থানীয়দের তথ্যের ভিত্তিতেই মালয়েশিয়ার সেলাঙ্গোর রাজ্যে পোর্ট ক্লাংয়ের বন্দর সুলতান সুলেমানের একটি আবাসিক এলাকায় অভিযান চালায় ইমিগ্রেশন পুলিশের। সময় অভিবাসীদের কাগজপত্র যাচাই করা হয়। বৈধ কাগজপত্র না থাকায় আটক করা হয় বাংলাদেশ, ইন্দোনেশিয়া,
মায়ানমার ও নেপালের 1700 নাগরিককে। তবে আটকের মধ্যে ঠিক কতজন বাংলাদেশি তা এখনও নির্দিষ্ট করে জানা যায়নি। তাদের ইমিগ্রেশন অফিসে নেওয়া হয়েছে, পরবর্তীতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এর আগেও অবৈধ অভিবাসনের অভিযোগে দেশটিতে দফায় দফায় বাংলাদেশি সহ বহু বিদেশি নাগরিক আটক হয়েছেন। ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ 2 পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় বরখাস্ত হলেন কেন্দ্রীয় পরীক্ষা আয়োজক সংস্থা NTA এর প্রধান। শনিবার পদচ্যুত হন প্রধান সুবোধ কুমার সিং। পাশাপাশি পুরো পরীক্ষা প্রক্রিয়া ঢেলে সাজাতে নতুন কমিটি গঠন করা হয়। শুক্রবার প্রশ্ন ফাঁস ঠেকাতে নতুন আইন কার্যকর করে ভারতের কেন্দ্রীয় সরকার। গেল 2 সপ্তাহ থেকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ 2 পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে তোলপাড় চলছে ভারতে। মেডিকেল ভর্তি পরীক্ষা নিট এবং গবেষণা প্রোগ্রামের প্রবেশিকা পরীক্ষা UGC নেট নিয়ে উঠেছে দুর্নীতির অভিযোগ। 4 জুন প্রকাশিত পরীক্ষার ফলাফলে অনিয়ম পায় কর্তৃপক্ষ। দেখা যায় আগের বছরের তুলনায় নাটকীয়ভাবে বেড়েছে শীর্ষস্থান অধিকারীর সংখ্যা। প্রাথমিক তদন্তে মিলেছে প্রশ্ন ফাঁসের প্রমাণও। প্রতি বছর পরীক্ষাগুলোয় অংশ নেয় 30 লাখেরও বেশি শিক্ষার্থী। প্রতিযোগিতামূলক বিশ্বে তথ্য প্রযুক্তির উন্নয়ন ছাড়া কোনো দেশের ভাগ্য পরিবর্তন সম্ভব নয়, এমন মন্তব্য করেছেন ICT মন্ত্রণালয়ের A2I এর কৌশলগত যোগাযোগ উপদেষ্টা আশফাক জামান। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় লন্ডন বাংলা প্রেস ক্লাবের মিলনায়তনে স্মার্ট বাংলাদেশের যাত্রায় করণীয় শীর্ষক সেমিনারে মূল বক্তার বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি। বলেন, আগের চেয়ে তথ্য প্রযুক্তিতে অনেক এগিয়েছে বাংলাদেশ, যার সুফল ভোগ করতে হলে সবাইকে একসাথে কাজ করতে হবে। বঙ্গবন্ধু লেখক ও সাংবাদিক ফোরাম UK আয়োজিত সেমিনারটিতে সভাপতিত্ব করেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সৈয়দ নাহাস পাশা। সঞ্চালনায় ছিলেন বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরামের সেক্রেটারি সাংবাদিক শাহ মোস্তাফিজুর রহমান বেলাল। আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন ওয়েস্ট লন্ডন চেম্বার অব কমার্সের নির্বাহী পরিচালক অ্যালান রাইটস এবং ভূ রাজনৈতিক বিশ্লেষক প্রিয়জিৎ দেব সরকার। এছাড়া অংশ নেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সেক্রেটারি নজরুল ইসলাম, সাংবাদিক মতিয়ার চৌধুরী, রহমত আলী, হামিদ মোহাম্মদ সহ আরও অনেকে। প্রায়োরিটি হলো এখন রুরাল বাংলাদেশ, কারণ আপনি জানেন যে 70% ইজ অ্যাকচুয়ালি রুরাল বাংলাদেশ, এবং রুরাল বাংলাদেশকে যদি আমরা আসলে এই স্মার্ট বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ আমরা করতে পারবো না যদি রুরাল বাংলাদেশ হয়ে স্মার্ট মুভমেন্টে আমাদের না আসে। আজকের যে অনুষ্ঠানটা বা সেমিনারটা হলো, এটা বাংলাদেশের পজিটিভ ইমেজ তুলে ধরা হয়েছে এবং যে স্মার্ট বাংলাদেশের কথা বলা হয়েছে, ডিজিটাল বাংলাদেশ থেকে উত্তরণ করে আমরা স্মার্ট বাংলাদেশে যাব। আসলেই কিন্তু আমি বলেছি যে 13-14 বছর আগে আমরা ডিজিটাল বাংলাদেশ নিয়ে হাসাহাসি করেছি। বাংলাদেশের অনেক প্রোগ্রেস হয়েছে, অনেক কিছু ইজ হয়েছে। মেবি ইন 10 years টাইম স্মার্ট বাংলাদেশ উইল বি এ রিয়েলিটি। জাতির পিতা বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলাদেশ, সেই সোনার বাংলাদেশ আজকে ডিজিটাল থেকে স্মার্টে উন্নত হয়েছে। তো সেইটাকে আমরা এই সেমিনারের মাধ্যমে সবার কাছে ছড়িয়ে দেওয়ার জন্য আজকের এই অনুষ্ঠানের আয়োজন। মধ্যপ্রাচ্যের সংঘাতে কোনো আলোচনায় ইউরোপের দেশ সাইপ্রাস ভৌগোলিক অবস্থানের কারণেই ঝুঁকিতে দেশটি। একসময় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে থাকা সাইপ্রাসের সাথে গেল 2 দশকে বেশ ঘনিষ্ঠ হয়েছে ইসরায়েলের সম্পর্ক। বিভিন্ন সময় সামরিক মহড়া এবং সেনাদের প্রশিক্ষণের জন্য দেশটির ভূখণ্ড ব্যবহার করেছে তেল আবিব। সম্প্রতি হুতি বিরোধী অভিযানে সাইপ্রাসে থাকা ঘাঁটি ব্যবহারের অভিযোগ রয়েছে যুক্তরাজ্যের বিরুদ্ধে। মধ্যপ্রাচ্য জুড়েই এখন যুদ্ধের দামামা। গাজায় ইসরায়েলি আগ্রাসন তো চলছে, ইয়েমেন, ইরাক, সিরিয়াতেও বিরাজ করছে উত্তেজনা। 8 মাস ধরে ইসরায়েল হিজবুল্লাহর মধ্যে যে হামলা পাল্টা চলছে, সেটিও এখন সর্বাত্মক যুদ্ধে রূপ নেয়ার দোরগোড়ায়। মধ্যপ্রাচ্যের এই অস্থিরতায় জড়িয়ে পড়ার শঙ্কায় এখন ইউরোপের দেশ সাইপ্রাসও। মূলত ভৌগোলিক কারণেই ইউরোপের দেশ হয়েও অঞ্চলটির যে কোনো সংঘাতে জড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে ছোট্ট দ্বীপরাষ্ট্রটির। মধ্যপ্রাচ্য ও দক্ষিণ ইউরোপের মধ্যবর্তী জায়গায় পূর্ব ভূমধ্যসাগরে অবস্থিত মাত্র 9 লাখ বাসিন্দা সাইপ্রাস। এ কারণে এর আগেও মধ্যপ্রাচ্যের নানা সংঘাতের আঁচ লেগেছে দেশটিতে। একসময় অবশ্য আরব ঘনিষ্ঠ দেশ হিসেবে পরিচিতি থাকা সাইপ্রাস স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষেও ছিল। তবে গত কয়েক দশকে দূরত্ব ঘুচিয়ে দেশটির সাথে সুসম্পর্ক গড়ে তুলেছে ইসরায়েল। সম্প্রতি 2 দেশের সেনারা একাধিক মহড়া চালিয়েছে। যুদ্ধবিমানের মহড়া চালাতে সাইপ্রাসের আকাশ সীমা বহুবার ব্যবহার করেছে ইসরায়েল। এছাড়াও দেশটির ভূখণ্ডে প্রশিক্ষণও নিয়েছে তেল আবিবের সেনারা।
যদিও কোনো দেশে হামলা চালাতে সাইপ্রাসের আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহারের নজির নেই ইসরায়েলের, এবারও ইসরায়েলকে সহায়তায় নাসরাল্লাহর অভিযোগ অস্বীকার করেছে দেশটি। তবে সাইপ্রাসে রয়েছে যুক্তরাজ্যের সামরিক ঘাঁটি, যেটি থেকে ইয়েমেনে হুতিদের উপর হামলা চালানোর অভিযোগ রয়েছে ব্রিটিশদের বিরুদ্ধে। এছাড়াও এই ঘাঁটি থেকে গাজা ও লেবাননে হামলার জন্য অস্ত্র পেয়েছে ইসরায়েল, এমন অভিযোগ রয়েছে। ইউরোপীয় ইউনিয়নের সদস্য হলেও সাইপ্রাস সামরিক জোট ন্যাটোর সদস্য নয়। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। বাংলাদেশে আয়োজিত প্রথম টেক ক্যাম্পে অংশগ্রহণকারী তরুণ সাংবাদিকদের সেরা 4 প্রকল্পকে $18,000 অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র দূতাবাস। সকালে রাজধানীর মহাখালীতে টেক ক্যাম্প বাংলাদেশ আয়োজনে এই ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র দূতাবাস। আয়োজনে যুক্তরাষ্ট্র দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সিলর স্টিফেন ইভেলি বলেন, গণমাধ্যম সাক্ষরতার অগ্রগতি এবং ভুল তথ্যের বিরুদ্ধে লড়াইয়ে তরুণ সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের ক্ষমতায়ন ও সত্যতা নিশ্চিত করতে আয়োজিত অনুদানের এই আয়োজনটি এক উল্লেখযোগ্য মাইলফলক বলেও জানান তিনি। মালয়েশিয়ায় প্রদর্শিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের উপর নির্মিত বায়োপিক মুজিব একটি জাতির উপকার। বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগে শুক্রবার মালয়েশিয়ায় মাল্টিমিডিয়া ইউনিভার্সিটিতে প্রদর্শিত হয় সিনেমাটি। ভারতের প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক শ্যাম বেনেগাল বাংলাদেশ ভারতের যৌথ প্রযোজনায় সিনেমাটি নির্মাণ করেন। প্রদর্শনীর আগে এর প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ শামীম আহসান এবং ভারতীয় হাই কমিশনার BN রেড্ডি। বায়োপিক প্রদর্শনী অনুষ্ঠানে স্থানীয়দের পাশাপাশি উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি। প্রায় 13 ঘন্টার নাটকীয় অভিযানের পর উদ্ধার করা হয়েছে নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডে আটকে পড়া 47 যাত্রীকে। মাঝ সাগরে জাহাজ ডুবির আতঙ্ক আর উৎকণ্ঠায় কাটে পুরো রাত। একটি দ্বীপ অতিক্রমের সময় বালু আর মাটিতে আটকে যায় যাত্রীবাহী জাহাজটি। নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডের খুব কাছের শহর পিকটন। শহরটির প্রায় 3 কিলোমিটার উত্তরে টিটকি উপসাগরে একটি দ্বীপ অতিক্রমের সময় বালু আর মাটির মাঝে আটকা পড়ে যাত্রীবাহী জাহাজ ইন্টারিসল্যান্ডার আরাতেরি। রাষ্ট্রায়ত্ত কিউই রেল কোম্পানির ওই জাহাজে যাত্রী ছিল 47 জন। আকস্মিক দুর্ঘটনায় আটকা পড়েন যাত্রীরা। উদ্বেগ উৎকণ্ঠায় কাটতে থাকে সময়, অপেক্ষায় থাকেন উদ্ধার অভিযানের। স্থানীয় সময় শুক্রবার রাতে আটকা পড়লেও এদিন আর উদ্ধার কাজ সম্ভব হয়নি। একদিকে মাঝসাগর, অন্যদিকে লোকালয়ের অস্তিত্ব না থাকায় শঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। জাহাজ ডুবির আতঙ্কে পার করেন সারা রাত। অবশেষে শনিবার সকাল থেকে শুরু হয় আরাতেরি জাহাজে আটকে পড়া যাত্রীদের উদ্ধার কাজ। ছোট ছোট নৌকায় ফিরিয়ে আনা হয় 47 যাত্রীকে। কর্তৃপক্ষ জানায় সবাই সুস্থ আছে। যাত্রীদের উদ্ধারের পর শনিবার রাতেই জাহাজটিকে নেওয়া হয়েছে জেটিতে। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। এই ছিল প্রবাসী বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।